আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। একটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে শুরু করি। রিপন মণ্ডল যেই নেচারের বোলিং করেন, এই নেচারের বোলিংটা ভালো পিচে, মানে ভালো উইকেটে, ভালো কন্ডিশনে তিনি আরও বেটার বোলিং করবেন। সিলেটের উইকেটগুলো কিন্তু বেসিক্যালি আসলে খুবই টায়ার্ড, এবং রিপন মণ্ডল যে নেচারের বোলিংটা করেন সেই নেচারটা হচ্ছে প্রত্যেকটা লেন্থেই তার পেসটাকে সমভাবে ব্যবহার করতে পারার ক্যাপাবিলিটি। অনেক বোলাররা আছেন বলটাকে যখন রিলিজ করেন, সেই রিলিজটা হয়তো বা তারা 140-এ রিলিজ করছেন, কিন্তু লেন্থে পেসটাকে ইউজ করতে না পারার কারণে সেই পেসটা ব্যাটসম্যানের কাছে আসলে 140-এর মতো লাগে না, সেটা কম লাগে। রিপন মণ্ডলের বলের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তিনি যদি আসলে 132-এ বলটাকে রিলিজ করেন, সেই রিলিজটা তিনি প্রত্যেকটা লেন্থে পেসের সর্বোচ্চ ব্যবহারটা আসলে করতে পারেন। ব্যাটসম্যানের কাছে ফিল হয় যে ঠিক আছে, আমি আসলে জোরে বল খেলছি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এবং এই ধরনের বোলিং নেচারটা ভালো পিচগুলোতে, অর্থাৎ যে উইকেটগুলো আসলে অনেক বেটার উইকেট, ভেরি গুড ফর ব্যাট, এই ধরনের উইকেটে কিন্তু আরও বেটার সাকসেসফুল রেজাল্ট রিপন মণ্ডল এনে দিতে পারবেন। সিলেটের উইকেটগুলো সত্যিকারের অর্থে আসলে অনেক বেশি মাত্রায় টায়ার্ড এই মুহূর্তে। সো রিপন যেই নেচারের বোলিংটা তিনি করে থাকেন বেসিকলি, সেই নেচারের বোলিংটা থেকে বেস্ট প্রোডাক্টিভিটি কিন্তু এখন এই সময়টাতে সিলেটের উইকেটে পাওয়া যায় না, বিশেষ করে লাস্ট 2-3টা ম্যাচে পাওয়া যায় নাই। যদিও তার মধ্যেও রিপন মণ্ডল কিন্তু হ্যাট্রিক করেছেন, ইটস বিকজ তার লেন্থের কন্ট্রোলের জায়গাটা। সাব্বিরকে যে লেন্থে বোলিং করেছেন, একদম প্রেডিক্টেড ছিল যে সাব্বির অ্যাক্রস দ্য উইকেট শট ঘোরাবেন, যেহেতু বিগ শটের দিকে ওই মুহূর্তে সাব্বিরের আর কোনো কিছু করার নাই, এবং সাব্বির মিড উইকেটটার দিকে ঘোরাবেন একদম ফুল লেন্থ। এটাকে আসলে ফুল লেন্থ, ইয়র্কার লেন্থের জাস্ট মিডল পয়েন্ট বলতে হবে, এমন না যে হাফ ভলি লেন্থের বল, যেটা ব্যাটসম্যানের জন্য খুব ইজি, এবং ওই লেন্থেও পেসটাকে সঠিকভাবে ব্যবহার করা। এরপর একটা শর্ট অফ লেন্থের বল, ওই বলটাই কিন্তু আসলে রিপন মণ্ডল পেসটা ঠিকমতো ব্যবহার করতে পারেন নাই উইকেটে, বিকজ অফ দ্য নেচার অফ দ্য উইকেট কিন্তু টায়ার্ড। এরপরের বলটা হ্যাট্রিক বল ছিল, একদম বুলসাই একটা ইয়র্কার করেছেন, এবং এই ইয়র্কারটা তিনি খুব ভালো মতো করতে পারেন, এবং সেটার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে রিপন মণ্ডলের রিস্ট ব্যবহারের জায়গাটা, অর্থাৎ তার রিস্ট স্ন্যাপিংয়ের যে জায়গাটা। তারেক আজিজদের সঙ্গে সাম্প্রতিক সময় কথা হচ্ছিল, রাজশাহীর এই টিমটার তিনি পেস বোলিং কোচ। রিপন মণ্ডলকে এর আগে তিনি ধানমন্ডি ক্লাবের হয়ে যখন রিপন মণ্ডল খেলেছেন, তখন সেই সময়টাতে তার কোচ ছিলেন, এবং তারেক আজিজ এই কথাটা বারবারই বলেছেন যে রিপনের রিস্ট ইউজ করতে পারার যে ক্ষমতাটা বা রিস্ট স্ন্যাপটা এত সুন্দর, এবং এই মুহূর্তে তিনি এত ভালো শেপে আছেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে এই মুহূর্তে তার শেপটা বেশ ভালো অবস্থায় আছে। এবং আমি একটা বিষয় কিন্তু বিশ্বাস করি, সেটা হচ্ছে যে একজন পেস বোলার, বিশেষ করে সেটা পেস বোলারদের ক্ষেত্রে প্রযোজ্য, যখন তিনি তার বেস্ট শেপে থাকবেন তখনই তাকে হাইলাইট করা উচিত, বা তখনই তাকে প্রমোট করা উচিত। আমি ন্যাশনাল টিমের পার্সপেক্টিভ থেকেও কথাটা বলছি। আমার কাছে মনে হয়েছিল যে আয়ারল্যান্ড সিরিজে রিপন মণ্ডলকে আসলে ন্যাশনাল টিমে নিয়মিত করাটা উচিত ছিল। হ্যাঁ, আপনার ইউ হ্যাভ ব্রাঞ্চ অফ পেস বোলার্স, ইউ হ্যাভ ব্রাঞ্চ অফ কোয়ালিটি পেস বোলার্স, বাট একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। 3-4 জন সিস্টেমে থাকলেই কিন্তু সেটা হয় না, আপনাকে অন্য প্লেয়ারদেরও রেডি করতে হবে। বিশেষ করে পেস বোলারদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে উল্টো এটা আরও লেট হয়ে গেছে যে রিপন মণ্ডলকে আপনি আয়ারল্যান্ড সিরিজটাতে যখন খেলার নাই। এখন একটা প্রশ্ন আসতে পারে যে বড় টুর্নামেন্ট দিয়ে কি কোনো বোলারকে বা কোনো প্লেয়ারকে ডেবিউ করানো যায়? বিশ্ব ক্রিকেটে এটা তো কোনো আসলে মানে রকেট সায়েন্স না, বা এটা কোনো সংবিধান না যে আপনি বড় টুর্নামেন্টে ডেবিউ করাতে পারবেন না। উল্টো রিপন মণ্ডল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাগজে কলমে খেলেছেন, সেটা এশিয়ান গেমসের অংশ ছিল, বাট বেসিক্যালি যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট সেটা এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে তিনি খেলেন নেই। আমার মনে হয় যে ওয়াই নট, আমাদের পেস বোলিং সেট আপে কারা কোন অবস্থায় আছেন। তাসকিন আহমেদের একটা ইঞ্জুরি কনসার্নের জায়গা আছে, যদিও তাসকিন অভিজ্ঞ বোলার, ডেফিনেটলি বড় টুর্নামেন্টগুলোতে তাসকিনের সার্ভিসটা আমরা পেতে চাইবো, বাট তারপর আমার কাছে মনে হয় যে এই স্কোয়াডটা বাংলাদেশ টিমের আছে, যাচাই বাছাই বিবেচনা করে রিপন মণ্ডল ওয়াই নট ইয়র্কার এক্সিকিউট করতে পারেন। এখন তিনি ভালো শেপে আছেন, ভালো ফর্মে আছেন, ফিটনেস ওয়াইজ খুব ভালো একটা জায়গায় তিনি আছেন। ন্যাশনাল টিমের সার্কিটে আসলে সেটা টেক কেয়ারটাও আরও অনেক বেটার ওয়েতে হবে। আদারওয়াইজ এরপরে বাংলাদেশ আল্লাহর রহমতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেলে রিপন মণ্ডল খেলবেন প্রিমিয়ার ডিভিশন লিগে 1 মাসের মধ্যে হয়তো বা 8-10টা ম্যাচ তাকে খেলতে হবে, বা 15টা ম্যাচ খেলতে হবে সুপার লিগ সহ। ফিটনেস ওয়াইজ আসলে কোন অবস্থায় থাকবেন সব কিছু মিলে
মিলিয়ে কিন্তু ওই মনিটরিংয়ের মধ্যে রিপন মণ্ডলের নাও থাকা হতে পারে। সো আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে রিপন মণ্ডলকে এখনই ন্যাশনাল টিমের সার্কিটে নিয়ে আসার উপযুক্ত সময়। এর পেছনে কারণটা হচ্ছে যে তিনি এখন প্রপার শেপে আছেন, এবং পেস বোলাররা যখন প্রপার শেপে থাকেন তখনই আসলে তাদেরকে খেলানো উচিত। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা। রিপন মণ্ডল এই মুহূর্তে বিপিএলে উইকেট শিকারীদের তালিকায় 1 থেকে 5-এর মধ্যে আছেন। আপনি যদি উইকেটের সংখ্যা হিসাব করেন তিনি 2 নম্বর অবস্থানে অবস্থান করছেন, কিন্তু ইকোনমি রেট এবং অন্যান্য অ্যাভারেজ সব কিছু মিলিয়ে হয়তো বা এই মুহূর্তে আপনি লিস্টটা দেখলে দেখবেন রিপন 4 নম্বর অবস্থান করছেন। তবে 3-এ যিনি অবস্থান করছেন তিনিও যে পরিমাণ উইকেট নিয়েছেন, 2-এ যিনি অবস্থান করছেন তিনিও যে পরিমাণ উইকেট নিয়েছেন, রিপন মণ্ডলও সেই পরিমাণে উইকেট নিয়েছেন। সো সব কিছু মিলিয়ে বিপিএলটা ভালো যাচ্ছে, কিন্তু আবারও বলবো যত বেটার উইকেট হবে, ভালো উইকেট হবে, ভালো উইকেটে রিপন মণ্ডলের বোলিংয়ের প্রোডাক্টিভিটি আপনি তত বেশি বুঝতে পারবেন। এটা তার বোলিং নেচার বা তার বোলিং প্যাটার্ন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।